ডিসেম্বরের শহরকে কয়েকদিনের জন্য বিদায় জানিয়ে আমরা দুজন মিলে চললুম আমাদের মন খারাপে প্যারাসিটামল পাহাড়ে। তবে এবার যাত্রাপথের সাথে ট্রেন নয়, নিজের বাইক। আমরা যারা বাইক রাইড করে ভ্রমণ করি তাদের মনের মধ্যে একটা ইচ্ছে জেগে ওঠে যে আমরা নিজেদের বাইক নিয়ে পাহাড় ঘুরে দেখব। তো সেই ইচ্ছেকে এবং মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে একটা বাইকে দুজন মিলে রওনা দিলাম। তবে পাহাড়ে বাইক রাইড করা আর স্কুল লাইফে প্রথমবার প্রেমপত্র জ্ঞাপন করা দুটোই কিন্তু ভয়াবহ। তবে আমি একটু অন্যরকম, মানে অ্যাডভেঞ্চারকে ভালোবেসে যে কোনো কাজকেই আপন করে নেই। কিন্তু বস, আজকের জার্নিটা আমার জন্য বেশ অনেকটাই চাপের। বলতে পারো আজ আমি আমার নিজস্ব বাইক রাইডের রেকর্ড গড়ে তুলব। চলো তাহলে প্রথমবারের জন্য পাহাড়ে বাইক রাইড করতে যাওয়ার যে আনন্দ ও অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমবারের জন্য 500 কিমি রাইড করলাম, এখনো 50 কিমি বাকি আছে। চলো চালিয়ে যাই। এখন ঘড়ি কাটায় বাজে 3:50 আর আমরা উঠেছি 3টের সময়। 3টের সময় উঠে 50 মিনিটের মধ্যে পুরো ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, কারণ ভীষণ এক্সাইটেড। সব থেকে বেশি ঝামেলা হলো ওই ব্যাগ বাঁধা। আধা ঘন্টা ধরে শুধু ব্যাগ বেঁধেই যাচ্ছি, তাও হচ্ছে না। চলো অল সেট। এখানে দেখতে পাচ্ছ ম্যাপও সেট হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 11 ঘন্টা 11 মিনিট 535 কিমি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:53 আর 7 মিনিট পরে 5টা বাজবে। আর এখানে মিটারের কাঁটায় উঠেছে 1443। চলো হর হর মহাদেব বলে আজকে জার্নি শুরু করি। NH 34 ধরে নিলাম আমাদের বাড়ির কাছেই। এবার সামনের দিকে এগিয়ে চলি। লাইট জ্বালাতে ভুলে গেছিলাম, লাইটটা জ্বালিয়ে দিলাম। ফগ লাইট দিয়ে দিই, তাহলে তোমাদের ভালো ক্লিপ দেখাতে পারবো। ফগ লাইট জ্বালালে সামনেটা লাইট হয়ে থাকবে। তো ট্যাঙ্ক ব্যাগের এখানে ম্যাপটা সেট করা ছিল, এটা খুবই অসুবিধাজনক। বারবার নিচু হতে হবে, তারপরে আমাকে ম্যাপ দেখতে হবে। তো সেক্ষেত্রে এই মোবাইল হোল্ডারে ওখানেই ম্যাপটা রাখাই ভালো। সামনে থাকলে আমি তবু দেখতে পারবো, কারণ নিচু হয়ে বারবার দেখা আর সামনে গাড়ি আসছে না আসছে, এটা খুব প্রবলেম। আর NH 34 বুঝতেই পারছো, এদিক থেকে যাবতীয় যে লরি, সেই লরি এই রাস্তা দিয়েই যাতায়াত করে। তো সেহেতু এখন যতক্ষণ না আমরা দিনের আলো দেখতে পাচ্ছি ততক্ষণ এই আস্তে আস্তেই যাব। বারাসাত সন্তোষপুরের পরের থেকে একটু ন্যারো রাস্তা রয়েছে, আর রাস্তাটা প্রচণ্ড খারাপ, জঘন্য খারাপ। এই জাগুলি পর্যন্ত এরকম রাস্তা তোমরা পাবে, এরকম খারাপ রাস্তা এই NH 34-এর। তো সেহেতু একটু দেখে যেতে হবে, কারণ মারাত্মক লেভেলে খারাপ। আর পাশ দিয়ে লরি চলবে সেহেতু তাড়াহুড়ো না করে আস্তে আস্তে যাওয়াটাই ভালো। ভাই খুব বিপজ্জনক রাস্তা, খুব বিপজ্জনক রাস্তা। কি বলবো, পুরো যেন খাদ হয়ে আছে, খাদ। এখানেই পাহাড়ের ফিল পেয়ে যাচ্ছি, পুরো অফরোডিং। আমি 99.99% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যারা হার্ডকোর অফরোডিং করতে চাও তারা একটিবার আমাদের এই বারাসাতে সন্তোষপুর থেকে জাগুলিয়া পর্যন্ত বাইক চালিয়ে আসবে, তখন বুঝবে অফরোডিং কাকে বলে। ভাই রে ভাই, কি জঘন্য রাস্তা! এর থেকে মনে হয় আমার এক্সের মনের ভেতরের রাস্তা কম খারাপ ছিল। দেখো, আমি একটু রসিক মানুষ, তাই একটু তোমাদের হাসাতে পছন্দ করি, সেটা তোমরা আশা করি ভালো করেই জানো। তাই আমার ব্লগ যখন দেখবে তখন তোমাদেরকে আমি গোমরা মুখো করে রাখবো না। মাঝে মাঝে আমার থেকে তোমরা ওই বস্তা পচা পাঞ্চ লাইনগুলো শুনতে পাবে, তখন না হয় রাগ করে একটা লাইক করে দিও, আর খুব বেশি রাগ হলে সাবস্ক্রাইবটাও করে নিও। ফাইনালি ভালো রাস্তা পেলাম। ভাই রে, যা কষ্টকর রাস্তা ওই জাগুলিয়া পর্যন্ত বারাসাত থেকে, মারাত্মক খারাপ রাস্তা, মারাত্মক খারাপ রাস্তা। আমি তোমাদেরকে বলবো, যারা রাতের বেলায় রাইড করবে এই NH 34 দিয়ে বারাসাতের দিক থেকে যারা আসবে, তো বারাসাত থেকে জাগুলিয়া পর্যন্ত একটু ধীরে সুস্থে এসো। জঘন্য রাস্তা, জঘন্য রাস্তা। এতক্ষণ আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম তো ঠান্ডাটা বুঝতে পারিনি, এবার যখন জোরে গাড়ি চালাচ্ছি তখন ঠান্ডাটা বুঝতে পারছি। গুগল ম্যাপে দেখতে পাচ্ছি সামনে পুরো রেড হয়ে রয়েছে, রেড। আর এখান থেকেও দেখতে পাচ্ছি, বাপ রে বাপ, লরির কি জ্যাম লেগেছে রে সামনে। দেখতে পাচ্ছ দিনের আলো কিন্তু ফুটে গেছে, আর আমারও বেশ ভালো লাগছে, কারণ দিনের আলোতে গাড়ি চালাতে আমার বেশি ভালো লাগে। এই অন্ধকার রাস্তা, লরির জ্যাম, খারাপ রাস্তা, কোথায় কী আছে না আছে আমি অতটাও ভালো রাত্রিবেলায় ট্যাকেল করতে পারি না। আমার দেখতে অসুবিধা হয়, যেটা সত্যি কথা সেটাই বললাম। কারণ ওই অন্ধকার রাস্তা চালাতে আমার একদমই ভালো লাগে না। দিনের বেলায় গাড়ি চালাতে আমার বেশ ভালো লাগে। তো এই যে দিনের আলো ফুটেছে, আমি বেশ মজা পেয়েছি দেখে। কি ঠান্ডা, কাঁপুনি এসে যাচ্ছে ভাই। কি যে শান্তি পাচ্ছি। রাস্তা পুরো মাখন, কোনো খারাপ রাস্তা নেই। দিনের আলো ফুটেছে, ওফ
এই সাইডটা কি সুন্দর লাগছে, মানে ভোরের প্রথমের যে সূর্যের কিরণ সেইটার আভা পড়েছে, দারুণ লাগছে, দারুণ। লেফট সাইডের দিকে গেলে চাকদা, আর চাকদার নামটা শুনলেই বস সবার প্রথমে আমার মাথায় ওই শব্দটা চলে আসে, খুলে গেল খুলে গেল, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। কি মারাত্মক লেভেলের ঠান্ডা, মানে কাঁপুনি লেগে যাচ্ছে আর কি। সকালবেলা দুধ চা খাওয়া যাবে না, লিকার চা খাবো, তো তার জন্য লিকার চা বানাতে বললাম। আমরা এখন ধুবুলিয়াতে আছি, কৃষ্ণনগরের যে ধুবুলিয়া, সেই ধুবুলিয়াতে। আর ধুবুলিয়ার এখানে একটুখানি আমরা চাটা খাবো, ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওই দোকানটা থেকে আমরা চা খাবো। দাঁড়িয়েছি জাস্ট, হেভি ঠান্ডা লাগছে। আমি একটু ওই সূর্যের তাপ নিচ্ছি, হালকা তাপ, ওই পেছনে সূর্য মামা হালকা হালকা কিরণ দিচ্ছে। হ্যাঁ, গরম চায়ে চুমুক দিচ্ছি যেন কিছুই মনে হচ্ছে না, এতই ঠান্ডা লাগছে। হ্যাঁ, শান্তি ভাই, এই চাটা খেয়ে যেন একটা আলাদাই শান্তি পাচ্ছি। যাই হোক, একটু চাটা খেয়ে নিলাম, চা খেয়ে একটু শরীরটাকে গরম করে নিলাম। আর আমার সাথে একটা কেস ঘটেছে, সেটা হলো আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি। আর সেই মানি ব্যাগের মধ্যেই আমার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, আমার নিজস্ব ডকুমেন্টস, টাকা সব কিছু রয়েছিল। টাকাটা মেনলি প্রবলেম করছে না আমার, কারণ এখন সব জায়গায় অনলাইন হয়ে গেছে, তো আমি সেখানে অনলাইনে গিয়ে পেড করতে পারবো। আর যে গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ না হয় গাড়ির নাম্বার থেকে পেয়ে যাবে পুলিশ, কিন্তু গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স আমার কাছে এখন নেই। বলেন কি, মানে কি বলবো বস, মানে একটা মহা ভুল করে ফেললাম। তো যাই হোক, একটা দিক থেকে স্বস্তি পাচ্ছি যে আমার কাছে ছবি তোলা রয়েছে, গাড়ির যে আরসি বুক, সেই আরসি বুকের ছবি তোলা রয়েছে, মানে আরসি কার্ডের ছবি তোলা রয়েছে, এবং আমার যে ড্রাইভিং লাইসেন্স সেটারও ছবি তোলা রয়েছে। তো সেই ছবিটা দেখিয়ে অন্ততপক্ষে আমি পার পেয়ে যাব। হয়তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি বলে আমার প্রবলেমটা হবে না। যদি আমি সিকিমে যেতাম তাহলে বস আমার এই কাগজপত্রগুলো লাগতোই, নাহলে আমাকে গাড়ি চালাতেই দিত না, পারমিট দিতই না। মানে ভাই কি বলবো, মহা একটা ভুল করে ফেললাম। হয়তো আমি ভুল করেছি, কিন্তু ওই একটা দিক থেকে আবার ঠিক আছি, মানে ছবি টবি তুলে রেখেছিলাম, গুগল ড্রাইভে সেভ করে রেখেছিলাম। তো যাই হোক, ভুল যখন করে ফেলেছি তাহলে সেটা ভুলই। আর এই ছোটো ছোটো ভুলগুলো আমাকে অনেক কিছু শেখাবে আগামী দিনে, আমি শিখবো। এটা আমাদের ফার্স্ট টোল গেট, যেটা আর কি কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়ের টোল গেট। যাই হোক, টোল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ যারা বাইক চালায় তাদের টোল ফ্রি। যেহেতু এখন শীতকাল, তো এই সময় খেজুরের গুড় খুব পাওয়া যায়, আর গ্রাম্য অঞ্চলে তো মানে প্রচুরভাবে পাওয়া যায়। তো সেহেতু রাস্তার দুপাশ দিয়ে দেখলাম এখানে খেজুরের গুড় বিক্রি হচ্ছে, খেজুরের রস বিক্রি করছে। নবদ্বীপের আন্ডারে কাটুয়া, সেই কাটুয়ার দেবগ্রাম। এটা দেবগ্রাম থেকে যারা যারা দেখছো তারা জানিও, ঠিক আছে। সূর্য মামা এবার একটু হালকা হালকা করে গরম তাপ দিচ্ছে, ভালো লাগছে। না হলে যে পরিমাণে ঠান্ডা লাগছে ভাই, কাঁপনি এসে যাচ্ছে, কাঁপনি এসে যাচ্ছে। এখন বাজে কটা, 7:30 মতো। এখন আমরা রয়েছি নদিয়ার পলাশির মীরা বাজারে। সকালবেলায় সকলে বাজারঘাট করছে, মাছ সবজি কেনাকাটা করছে। এখানে দেখতে পাচ্ছি একটা বড় গেট রয়েছে, কি লেখা, পলাশি স্মৃতিসৌধ। নদিয়ার পলাশি বিখ্যাত জায়গা, ইতিহাসের বইয়ের পাতায় রয়েছে সেই পলাশি। মানে মুর্শিদাবাদের মধ্যে রয়েছি আমরা এখন। চারিপাশটা দেখতে পাচ্ছি ক্ষেতের জমি, একেবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে, মানে চারিপাশে শুধু ক্ষেতের জমি, দারুণ লাগছে দেখতে। যাই হোক, এখান থেকে বহরমপুর আর মাত্র 25 কিমি, 25 কিমি পরেই আমরা বহরমপুর চলে যাব। আর একটু যাব, মানে 9টার দিকে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এখন ঘড়ির কাঁটা বাজে 7:55, মানে ওই 8টা বাজতে যায়। তো আমরা আরও 1 ঘন্টা রাইড করব, আর 1 ঘন্টা রাইড করার পরে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা কোথায় করব জানি না। দেখতে পাচ্ছ বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু চাষের ক্ষেত, চাষের ক্ষেত। এই সাইডটাতেও রয়েছে, একেবারে এলাহি একদম অনেকটা এরিয়া জুড়ে, মানে প্রচুর জায়গা জুড়ে। এই সাইডেও রয়েছে, এ সাইডেও রয়েছে, শুধু চাষের জমি আর চাষের জমি। আমরা ভালোভাবেই জানি বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এগুলোতে প্রচুর চাষের জমি রয়েছে।
মেদিনীপুরের তুলনায় এই জায়গাগুলোতে আরও বেশি চাষের জমি রয়েছে। মেদিনীপুরের ওদিকে বেসিক্যালি মাছের চাষটা বেশি দেখা যায় এবং ওদের যে হস্তশিল্প, সেই হস্তশিল্পের এটা বেশি ফুটে ওঠে। এখন আমরা রয়েছি বেলডাঙাতে, যে বেলডাঙাতে কয়েকদিন আগে পুরো, যাই হোক তোমরা জানো, নিউজ দেখেছো, সাম্প্রদায়িক দ্বন্দ্ব লেগে তুলকালাম বেঁধে গেছিলো। সেই বেলডাঙার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। দেখো, সাম্প্রদায়িক দ্বন্দ্ব কিন্তু রাজনীতির জন্যেই লাগে, কারণ প্রত্যেকটা ধর্মই সুন্দর। আমার কাছে আমার ধর্ম যেমন সুন্দর, তার কাছে তার ধর্ম সুন্দর। তো সেক্ষেত্রে এই যে সাম্প্রদায়িক দ্বন্দ্বগুলো লাগে না, এই দ্বন্দ্বগুলো লাগে না, লাগিয়ে দেয় অ্যাকচুয়ালি। বিভিন্ন নেতা মন্ত্রীরা বিবাদ বাঁধানোর চেষ্টা করে, তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে দেয়। ধর্মের মধ্যে রাজনীতি যখন ঢুকে যায় তখন সেখানে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হবেই। মুর্শিদাবাদে ভাবতার এখানে একটা রেলওয়ে ক্রসিং রয়েছে এবং রাস্তাটা বড্ড ন্যারো, তো তার জন্যে আর কি একটু জ্যাম হয়েছে, হালকা জ্যাম, বেশি জ্যাম বলবো না, কারণ বড় বড় গাড়ি যাচ্ছে তো। ওরে বাপরে, এই গাবাট গাবাট করে বাড়ি চালালে যা ভয় লাগে না, বড় বড় গাড়ি তো, যখন ওই বাম্পারগুলো পড়ছে গাবাট করে বাড়ি পড়ছে, ওরে বাবা। আমরা বহরমপুরে এন্টার করলাম, এখন ঘড়ি কাটায় বাজে 8:13। আমরা 9টার দিকে গিয়ে ব্রেকফাস্ট করব, তো 9টা বাজুক, তারপরে গিয়েই ব্রেকফাস্ট করব। জানি না 9টার দিকে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। আমরা যাব এইভাবে দেখাচ্ছে বহরমপুর টাউন হয়ে। টাউন ঢুকবেন কি? হ্যাঁ, টাউন এলে ভেতরে ফারাক্কা সব যায় তো, ওই জন্য বলছি। ফারাক্কা ওইটা দিয়ে? এটা মেন রোড ফারাক্কা। এটা বহরমপুর বাইপাস কোনটা? এটা বাইপাস। এইটা সোজা? হ্যাঁ, মালদা একবারে সোজা। মালদা সোজা, তাই তো? আমরা শিলিগুড়ি যাচ্ছি, কোনটা ধরলে বেটার হবে? এইটাই রোড। সোজা? হ্যাঁ, সোজা। এটা বাইপাস হয়ে নতুন হয়েছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, নতুন হয়েছে। এই পাশ দিয়ে যাওয়া হয়, এটা টাউনের ভেতর যায়, এইটাই ভালো। এইটা ভালো হবে, তাই তো? এটা সোজা চলে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যাই হোক, আমাকে বলে দিল যে দুপাশ দিয়ে যাওয়া যায়। এই সরি, গিয়ারটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম কথা বলতে গিয়ে। যাই হোক, শুনে নিলাম, ভালো হলো, কারণ আমি তো এইদিকে কিছু জানি না। তো আমাকে বলল, এখানে ম্যাপে দুটো দেখাচ্ছিল, তো ওই দিকটাও দেখাচ্ছিল, আবার এই দিকটাও দেখালো। মানে ওই দিকটা দিয়ে গেলে বহরমপুর টাউন হয়ে যেতে হবে, আর এই দিক থেকে গেলে ফারাক্কা হয়ে যেতে হবে। তো আমি বললাম যে কোনটায় গেলে সুবিধা হবে, কোনটায় ভালো হবে, শিলিগুড়ি যাচ্ছি আমরা। তো বললো যে ফারাক্কা হয়ে যাও, ওই দিক থেকেই সবাই যায়। তো বেশ, সেটাই ধরে নিলাম আমি, কারণ আমি যেটা জানি না সেটা শুনে শুনে যাব। আর এখানে ম্যাপও দেখাচ্ছে ঠিকঠাক। এখান থেকে ফারাক্কাবাদের দূরত্ব মাত্র 95 কিমি। সোজা গেলে ডালখোলা, মালদা, ফারাক্কা। এটা আমাদের সেকেন্ড টোলগেট, বহরমপুর ফারাক্কা। আমি না মাঝে মাঝে ভুল করে ফেলি, মানে কখনো কখনো বাইকের রুটে ঢুকে পড়ি, আবার কখনো কখনো ওই বাইকের রুটের পাশেরটায় ঢুকে পড়ি, মানে বুঝতে পারি না অ্যাকচুয়ালি। মানে কথা বলতে বলতে ওই যে তোমাদের এই টোলগেট সম্বন্ধে বলতে বলতে মানে ভুল করে ঢুকে পড়ি, তারপরে আবার ব্যাক করে আবার আমাকে সঠিক রাস্তাটা নিতে হয়। তো এক্ষেত্রে আজকে আমি ভুল করিনি, আজকে দুটোই টোলগেটের আমি ঠিক জায়গায় ঢুকে গেছি। আগে যতবার ভুল করব ততবার শিখতে পারবো, ভুল না করলে শিখবো কী করে? ভুল করতে করতেই তো মানুষ শেখে। লেফট সাইডে চলে গেছে রামপুরহাট, বোলপুর, নলহাটি, সব লেফট সাইড দিয়ে। আর আমরা সোজা যাচ্ছি ফারাক্কা হয়ে। আমি অ্যাজ এ বিগিনার 4 ঘন্টায় 200 কিমি এসেছি। আমার কাছে কিন্তু এটা একদম পারফেক্ট আছে, আমার কাছে এটা বেস্ট। মানে বেশি তাড়াহুড়ো নেই, কোনো কিছু নেই, একদম ঠিক আছে, একদম খাপে খাপ চম্পার বাপ। দাদা, সকালের খাবার পাওয়া যাবে? হ্যাঁ, এমনি সকালের কোনো টিফিন? ও হয় না, না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাপ রে বাপ, কত বড় এই, মানে গরু ছাগলের একটা বিশাল বড় মার্কেট, মানে হাট পুরো। এই উমারপুর, যেটা আর কি রঘুনাথগঞ্জের আন্ডারে, উমারপুর নিউ টাউন। জায়গাটা একটু জ্যাম আছে,
জায়গাটাতে একটু জ্যাম রয়েছে, বাজারের মধ্যে ন্যারো রাস্তা। আর পাড়া থুতু ফেলছে সামনে থেকে, আর দেখে না বোকা। এখানে রাস্তায় কাজ হচ্ছে, তো তার জন্য ডিভাইডেড করে দিয়েছে, একটা লেনকে দুটো করে দিয়েছে। ওই সাইডে কাজ হচ্ছে, তো তার জন্য এখানে অনেকটা সময় চলে গেল আর কি। যাই হোক, সময় যাবে, সময় আসবে, কিন্তু এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো কখনোই ফিরে আসবে না। তো সেই মুহূর্তের সাক্ষী আমরা থাকি, সেই মুহূর্তের মজা আমরা নেই। ফারাক্কা রিভার ক্যানেল, নিচে জলটা কত সুন্দর লাগছে, দুপাশ দিয়ে জঙ্গল মতো হয়ে আছে, মাঝখান দিয়ে নদী। কি হলো, এটা দিয়ে যাওয়া যাবে না দাদা? এটা দিয়ে যাওয়া যাবে? এইটা দিয়ে বাইক যায়? ওইটা দিয়ে যাবো তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাহলে ব্যাগ বেঁধে যাবে, এটা সরু তো। এইটা দিয়ে এমনি একা হলে আমি চলে যেতাম, আমার ব্যাগটা বেঁধে যাবে এটা দিয়ে। মহা জ্বালা যে, মানে লাগেজ টাগেজ নিয়ে ভাই খুব সমস্যা যে, ওই দিক দিয়ে যাওয়া যাবে না। ব্যাস, এবার ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রথমবার কোনো রাস্তা দিয়ে গেলে তখন সেই রাস্তার সিচুয়েশানটা কোথায় কি রয়েছে না রয়েছে এটা যদি না জানা থাকে তখন একটু তো অসুবিধা হবেই। এই যেমন ওই ফারাক্কার রিভার ক্যানেল যেটা ছিল, ক্যানেলটা, সেই ক্যানেলের ওখানে আমি সোজাসুজি গেলাম, সেখানে হচ্ছে আমার লাগেজ আছে বলে আমি পেরোতে পারলাম না, নাহলে এমনি থাকলে এমনি অবস্থায় পেরিয়ে যেতে পারতাম, মানে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আবার আমাকে ব্যাক করে পাশ দিয়ে যেতে হলো। তো এটা যদি আমার আগে থেকে জানা থাকতো তাহলে আমি নিশ্চয়ই ওই রুটটা আগে নিতাম। এটা আজকে জার্নি 3rd টোল, বহরমপুর ফারাক্কা NH-12-এর 3rd টোল। এটা সেই লেভেলে খিদে পাচ্ছিল, তো বাইরে থেকে কিছু ড্রাই ফ্রুট এনেছিলাম। এই ড্রাই ফ্রুটগুলো এখন চেবাচ্ছি, কারণ এর আগে দুটো রেস্টুরেন্টে ঢুকলাম, সেখানে সকালের খাবার পাওয়া যায় না। আর এখন এই মুহূর্তে এখন কটা বাজে? 9:40। এখন কোনো মতেই ভাত খেতে পারবো না। ভাত খেতে গেলে সেই 1:30 2 কিংবা 2:30 বাজবে, তখন গিয়ে খাবো। এখন তো ড্রাই ফ্রুট চেবাচ্ছি, সামনে গিয়ে যদি কোনো পাই কিছু তো ভালো কথা, না হলে এই ড্রাই ফ্রুট বিস্কিট এগুলো আছে আমাদের কাছে, এগুলো খাবো আর সামনের দিকে এগিয়ে যাব। ড্রাই ফ্রুটগুলো অনেকটাই এনার্জি দেবে, কিন্তু আমাদেরকে একটা রেস্টুরেন্ট দেখতেই হবে, খেতেই হবে, কারণ খিদে পাচ্ছে। আর ড্রাই ফ্রুটটা খেলাম তো একটু পেটটা ভারী ভারী রাখবে বেশ কিছুক্ষণ, কিন্তু তবুও আমাদেরকে সকালে খাবারটা খেতে হবে। সামনে অবশ্যই পেয়ে যাব, সামনে ফারাক্কা রয়েছে, ফারাক্কা আর বেশি দূর নয়। কালিয়া চক, কালিয়া চক, কালিয়া চক্কা 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 চক্কা। ফারাক্কা আসতে এখনও 5-7 কিলোমিটার বাকি রয়েছে। আর এই রাইট সাইডের দিকে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় এরিয়া জুড়ে আম গাছ, আম চাষ হয়েছে। আমরা মালদায় এখনও ঢুকিনি, মালদায় ঢুকবো একটু পরেই, কিন্তু তার আগেই একটা বৃহত্তম আম গাছের বাগান দেখলাম। এই পাশের রোডটাতে এই টিনের ড্রামগুলো এত পরিমাণে দেওয়া রয়েছে যে মানে ব্যাগ যদি একটু বেশি সাইডে ঝোলানো থাকে তাহলে লেগে যাবে। আমাদের ব্যাগটা ওই টিনের ওই ড্রামগুলোতে লেগে কেটে গেছে। ওপরে যে রেন কভারটা আছে ব্যাগের ওপরে, ব্যাগের কভারটা, ব্যাগ কভারটা, তো সেই কভারটা দেখলাম ছিঁড়ে গেছে, মানে এতটাই ধারালো। এবার একটু খেতে হবে, না খেলে হবে না, কারণ অনেক সময় ধরে খিদে পাচ্ছে। একটু খেয়ে নিই। ফারাক্কার এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, সকালের টিফিনটা খেয়ে নিই। সময়ের কাঁটায় তখন প্রায় সকাল 10:30 ছাড়িয়ে ঘড়ির কাঁটা আপন মনে ঘুরে চলেছে, আর আমাদের পেটের মধ্যে খিদের জ্বালায় ছুঁচো ডন দিচ্ছে। তাই জন্য ফারাক্কাবাদের ঠিক আগেই একটি হোটেল থেকে রুটি, সবজি, ডিমের আমলেট খেয়ে পেটকে তৃপ্তি দিলাম। এই সেই ফারাক্কা ব্যারেজ, যেই ব্যারেজের ওপর দিয়ে আমরা রাতের বেলায় যখন ট্রেনে করে যেতাম আওয়াজ পেতাম, জলের আওয়াজ করে। তো সেই ব্যারেজের ওপর দিয়ে এখন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, পাশ দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, আর সেই নদী ফারাক্কা, যেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনা হয় বাংলাদেশিদের জন্য। এই ফারাক্কাবাদের ওপর দিয়ে কতবার ট্রেনে যাওয়া আসা করেছি,
কিন্তু আজ এই যে নিজের বাইক চালিয়ে ফারাক্কা ব্যারেজ অতিক্রম করছি, এটারও কিন্তু একটা আলাদাই ফিলিংস রয়েছে। কারণ প্রথমবার কোনো কিছু ট্রাই করা সব সময়ের জন্য স্পেশাল হয়ে থাকে, সেটা স্কুল লাইফে চুমু হোক কিংবা চাকরির জয়েন লেটার। আরও একটা মালগাড়ি যাচ্ছে অপোজিট সাইড দিয়ে, ওই দিক থেকে একটা মালগাড়ি যাচ্ছে, আবার এই দিক থেকেও আর একটা মালগাড়ি যাচ্ছে, দুটো মালগাড়ি একসঙ্গে। তো ফারাক্কা ব্যারেজ আমরা ক্রস করে চলে এলাম, আর সেই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে এই গাড়িতে দেখতে পাচ্ছ 3 জন যাচ্ছে হেলমেট ছাড়া, আলাদাই। NH-12 ওপরে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে আসছে, তাও আবার উইদাউট হেলমেটে, এবং গাড়িতে 3 জন, আলাদাই স্বাধীনতা। NH-12 এটা আমাদের 4th টোল, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এর আগে ছিল ফারাক্কা কী ছিল বহরমপুর, এখন হয়েছে ফারাক্কা রায়গঞ্জ। লেফট সাইডে চলে গেছে মালদা টাউন, আর আমরা সোজা যাচ্ছি এই সাইডটা দিয়ে গেলে মালদা শহর। এবার একটু পেট্রোল ভরিয়ে নিই, কারণ রিজার্ভে 25 কিমি চলে গেছে, আর আমি রিজার্ভে বেশিক্ষণ রাখা পছন্দ করি না, তো একটু পেট্রোল ভরিয়ে নিই। কত হলো? 1072। লংয়ে বেশ ভালোই দেয়, 30-31 তো এরকম পাচ্ছি আমি, আশা করি এটা ঠিকঠাকই পাচ্ছি আমি। তোমরা কি বলো, মানে যারা হিমালয়ান চালাও আর কি, 30-31 পাচ্ছি আমি, এটা ঠিকঠাকই পাচ্ছি তো, নাকি এর থেকেও বেশি পাও তোমরা? এটা হচ্ছে আমাদের 5th টোল, ফারাক্কা রায়গঞ্জ। আবারও ফারাক্কা রায়গঞ্জ, এর আগেরটাও ফারাক্কা রায়গঞ্জ ছিল, এটা ফারাক্কা রায়গঞ্জের 2nd টোল, আর টোটাল 5th টোল NH-12। মানে আমার বারাসাত থেকে আসতে গেলে এটা 5th টোল পড়ছে। বাইক চালিয়ে ভ্রমণ করার মধ্যে একটা আলাদাই মোটিভেশন রয়েছে, একটা আলাদাই সুখ রয়েছে। চারিপাশে পরিবেশটাকে চোখ দিয়ে গিলে খাওয়ার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা রয়েছে, আর সেই ভালোবাসাকে যদি একবার আপন করে নাও, তাহলে বাইক রাইড করে ভ্রমণের মধ্যে নেশা খুঁজে পাবে, যে নেশা তোমাকে নষ্ট করবে না, বরঞ্চ তোমাকে আরাম দেবে। যে ছেলেটা 1 বছর আগে পর্যন্ত বাইক রাইড করতে ভয় পেত, সেই ছেলেটা আজকে শত শত কিলোমিটার অতিক্রম করে ভ্রমণ করছে। এটাকে তোমরা নেশা বলবে না তো কি বলবে? তবে হ্যাঁ, বাইক রাইড করে ভ্রমণ করছো খুব ভালো কথা, তবে নিজের সেফটিটাও মাথায় রেখো, কারণ জীবন থাকলে তবেই না ভ্রমণ করতে পারবে। তাই সব সময় রাইডিং গিয়ার্স পরেই লং রাইড করবে। রাস্তার দুপাশ দিয়ে যে মায়াবী রূপ দেখছি না, এই মায়াবী রূপ দেখে শুধু জাস্ট একটাই কথা বলবো, এটাই হলো আসল বাংলার ল্যান্ডস্কেপ। এই হাইওয়ের পাশে 20 কিলোমিটার অন্তর অন্তর বাথরুম রয়েছে, টয়লেট, যেখানে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। এটা কিন্তু মহিলাদের জন্য একটা বেশ ভালো উদ্যোগ আমি বলতে পারি, কারণ দেখো ছেলেরা কিছু না কিছু অপশান খুঁজে নিতে পারবে, কিন্তু মেয়েরা তো সব জায়গায় অপশান খুঁজে নিতে পারবে না। ঘড়ির কাঁটায় দুপুর 1:06 আর কিলোমিটারে কাটায় 190, যেটা গুগল বাবা যেমন বলছে 3 ঘন্টা 40 মিনিট লাগবে। মানে আরও যদি বেশি লাগে লাগুক, আমাদের কোনো ব্যাপার নেই, টাইম নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, শুধু সন্ধ্যার আগে পৌঁছাতে হবে, এটাই আমাদের আর কি টার্গেট। ফোনে কথা বলতে বলতে পার হচ্ছে, ওদিকে ট্রাফিক বলছে যে দাঁড়িয়ে যাও, মানে অদ্ভুত, মানে কি বলবো। যাই হোক, এটা আমাদের 6 নম্বর টোল। এখানে হিন্দিতে লেখা রয়েছে, তার মানে কি আমরা বিহারে ঢুকছি? ঠিক ওরে বাপ রে বাপ, একটা বাম্পার ছিল, ডেঞ্জারাস বাম্পার, পুরো নাচিয়ে দিল। এখানে হিন্দিতে লেখা রয়েছে, তার মানে আমরা বিহারে রয়েছি এখন। সূর্যি মামা উপরে রয়েছে, কতটা কি দেখতে পাচ্ছ জানি না, কিন্তু এই ভিউটা জাস্ট মারাত্মক। নিচে চাষিরা পুরুষ মহিলা উভয় খুব সুন্দরভাবে চাষবাস করছে। এই উত্তর দিনাজপুরের যে ক্ষেতগুলো রয়েছে, ক্ষেতগুলোর মিডিলে কয়েকটা তাল গাছ রয়েছে, সেই তাল গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগছে, এবং ওই সেই 2-1টা তাল গাছ
পুরো ক্ষেতটাকে একটা দারুণ ল্যান্ডস্কেপে পরিণত করেছে, দারুণ লাগছে। এটা তোমাদেরকে আমি ক্যামেরা দেখাতে পারবো না, এটা দূরে দূরে দেখতে পাচ্ছি আমি। এখান থেকে কিষানগঞ্জ 28 কিমি, শিলিগুড়ি 127 কিমি, যেটা রাইট সাইডে রয়েছে। তো আমরা এখন রাইট সাইড দিয়ে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি যাব। তো NH-12কে টাটা বলে আমরা রাইট সাইডে ঢুকলাম NH-27 ধরে। এটা এখন পূর্ণিয়া শিলিগুড়ি রোড। এটা আমাদের আজকের দিনের 7ম টোল। এই টোলটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। সূর্যপুর টোল প্লাজা। NH-27-এর এই জায়গাটা দেখো, দু সাইড দিয়ে কি সুন্দর লাগছে। আমি এর আগেও অনেকবার বলেছি অনেক ব্লগে, এই রাস্তার পাশ দিয়ে যখন দুপাশ দিয়ে গাছ থাকে, ও দারুণ লাগে দেখতে, দারুণ। মানে রাস্তার পুরো সিনারিটা পুরো পাল্টে দেয়, পুরো ভোলটাই পাল্টে দেয়। এখন দেখতে পাচ্ছি গাছগুলোতে প্রচুর ধুলো জমে আছে। বর্ষাকালে এই রাস্তা দিয়ে যখন যাবে তখন দেখবে শুধু এই গাছগুলো যখন সবুজ থাকবে, আহা হা, দারুণ লাগবে দেখতে। এখন একটু সাদা সাদা লাগছে কারণ ধুলো জমে আছে, ন্যাশনাল হাইওয়ে বলে কথা। এই রোডটা হালকা একটু খারাপ আছে, চলে যাচ্ছে, তবে এই ধুলো ভর্তি। বাপরে, যখন লরি টরি যাচ্ছে, বড় গাড়ি যাচ্ছে, ধুলো হয়ে যাচ্ছে। আমরা এখন রয়েছি বিহারের কিষানগঞ্জে। এই যাত্রাপথে কিছুটা রয়েছে বিহারের অংশ। তো সেই বিহারের অংশটা কিছুটা আমরা এখান থেকে কাটিয়ে তারপরে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে যাব। তো এখন যেই জায়গাটাতে আমরা রয়েছি এটা বিহারের চত্বর। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 100 কিমি। এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা আর কি বিহারের। আজকের জার্নি শুরু করেছিলাম 1443 দিয়ে, আর এখন মিটারে কত উঠেছে দেখো, 1943। মানে 500 কিমি রাইড করলাম। প্রথমবারের জন্য 500 কিমি রাইড করলাম, এখনো 50 কিমি বাকি আছে। চলো চালিয়ে যাই। আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, জার্নি স্টার্ট করেছিলাম, মানে শিলিগুড়ি পর্যন্ত যে আসতে পারবো এই কনফিডেন্সটা নিজের মধ্যে ছিল ঠিকই, কিন্তু যে আসতে পারবো এইটা আমার জানা ছিল না। তো সেটা আর একটু পরেই তোমরা জানতে পারবে যে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি অলমোস্ট। 500 কিমি রাইড করেছি বস, 500 কিমি, নট এ জোক। মানে অনেকের কাছে এটা কম হতে পারে, বাট আমার কাছে এটা অনেক হিউজ। কারণ আমি রাইডার নই, আমি প্রফেশনালভাবে রাইড করি না, ওই হুজুকে আমি বেরিয়ে পড়ি। ভাই রে, 500 কিমি চালিয়েছি। মানে আমি কিভাবে তোমাদেরকে এই এক্সাইটনেসটা বোঝাবো, আমি বোঝাতে পারছি না বস। মানে আমার কাছে বস এটা অন্যরকম একটা অ্যাচিভমেন্ট। কি সুন্দর লাগছে দেখো চা বাগানটা। মানে পাহাড়ে যে এসেছি সেটার আসল ফিল কিন্তু এটাই, এই যে চা বাগান। হা হা, বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান, ওই সাইডেও রয়েছে, দুই সাইডে। এইটা দেখে না মনটা যেন আলাদা একটা শান্তি পেলো যে আমি পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে এসে গেছি প্রায়। তো সেটার একটা আসল ফিল কিন্তু এই চা বাগান। এটা আমাদের আজকের দিনের 8ম টোল প্লাজা, পশ্চিম মাদাতি টোল প্লাজা, যেটা NH-27-এর সেকেন্ড। এখান থেকে লেফটে যদি আমরা চলে যাই তাহলে 14 কিমি পরে বাগডোগরা এয়ারপোর্ট পড়বে, আর আমরা সোজা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। এটা হলো বাগডোগরার মার্কেট, আর এখান থেকে বাগডোগরা বেশি দূরে নয়, ওই 10 থেকে 11 কিমি হবে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডটা কোন দিকে? শিলিগুড়ি বাস স্ট্যান্ড সোজা। মানে ভেবেছিলাম যে সন্ধ্যা হয়ে যাবে কি তার ঠিক নেই, কিন্তু অনেক আগে চলে এসেছি। লাইট থাকতে থাকতে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এর থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না। ভোর 5টায় বেরিয়েছিলাম, বিকাল 5টার আগেই শিলিগুড়িতে ঢুকে গেছি। ওই 11 থেকে 11.5 ঘন্টা লেগেছে। বেশ তো ফ্যাসাতে পড়ে গেলাম, মানে এত জ্যাম ভাই রে ভাই। সামনে লেখা কি দার্জিলিং মোড়। আচ্ছা, এটা দার্জিলিংয়ের মোড়। আমি এক কাজ করি, হোটেলওয়ালাকে ফোন করি, আবার ফোন করে বলি যে লাইভ লোকেশান পাঠাতে। ও যে লোকেশান বলেছে সেই লোকেশানটা ভুলভাল দিকে দেখাচ্ছিল। জংশনটা কোথায়? সামনে 2 মিনিট লাগবে। 2 মিনিট, থ্যাংক ইউ।
জার্নি শুরু করেছিলাম 1443 থেকে আর এখন হয়েছে 1991। টোটাল আজকে আমি বাইক চালিয়েছি 548 কিমি। ভাই রে, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আজ তাহলে এই পর্যন্ত থাক। পরবর্তী এপিসোডে তোমরা দেখবে আমার প্রথমবার পাহাড়ে রাইড করার আনন্দ, ভয় ও জয়লাভ। তাই বাকিটা নেক্সট ব্লগের জন্য তুলে রাখলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো খেতে, আর এইদিকের মোমো ভালো হবে এটা স্বাভাবিক।